বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত অর্থাৎ আরাকান সীমান্ত জুড়ে হাওয়া এখন ভীষণ গরম। প্রাকৃতিক হাওয়া নয়, সে তো দিন দিন আরো ঠান্ডা হচ্ছে। আমি বলছি রাজনৈতিক হাওয়ার কথা। একদিকে নাফ নদীর আরাকান পারে আরাকান আর্মি নদী পেরিয়ে কেউ যাতে পালিয়ে না যেতে পারে বাংলাদেশে, তার জন্য সতর্ক প্রহরা। অন্যদিকে বঙ্গোপসাগর জুড়ে কড়া নজরদারি ভারতীয় নৌসেনার। প্রথমে আসি আরাকান পারের কথায়। গত 2-3 দিন ধরে বাংলাদেশের ওই মুখে মারিতং জগৎ সর্বস্ব যেসব কোম্পানি যারা আছেন, যারা কলকাতা দখল করতে, ভারত দখল করতে, যাদের মুখে হঠাৎ যাদের মুখে একদম খই ফুটছিল, তারা হঠাৎ চুপ মেরে গেছে। ভারত দখলের প্রসঙ্গে তারা 40,000 মাত্র, যারা ভারত দখল করবার জন্য যারা এত ব্যস্ত, তাদের মাত্র 40,000 সদস্যের আরাকান আর্মির ভয়ে এমন কুঁকড়ে যাবে যে ভাবা যায় না। যুদ্ধের দরকার নেই, কিন্তু আরাকান বাহিনীর কর্তাদের সঙ্গে একটু তো কথা বলতে পারতো আরাকান পারে আটকে থাকা বেচারা রোহিঙ্গাদের জন্য। হ্যাঁ, বেচারাই বলছি, কারণ তারা এখন ভীষণ রকমের বিপর্যয়ের মুখে। তাদের যান বাঁচাবার একটা চেষ্টা তো অন্তত করতে পারতো বাংলাদেশের সরকার। তাদেরই তো ভাই বন্ধু সব, তাদেরই ওখান থেকে চট্টগ্রাম থেকেই তো তারা গিয়েছিল, তাদের পূর্বপুরুষরা। যতটা সর্বশেষ তথ্য পাচ্ছি, 2019 সালেও মিয়ানমারে রাখাইন বা আরাকানে 2019 সালে সেখানে আটকে ছিল 6 লক্ষ রোহিঙ্গা। একই সময় বাংলাদেশে আটক ছিল রোহিঙ্গাদের সংখ্যা 13 লক্ষ। কিছু রোহিঙ্গা তারপর বাংলাদেশ থেকে চলে এসেছে ভারতে, কিছু ফিরেছে মায়ানমারে। তবে এসব যাওয়া আসার পরেও 7-8 লক্ষ রোহিঙ্গা এখনো রাখাইন প্রদেশে আছে, যে রাখাইন প্রদেশকে মিয়ানমারের যে সামরিক জুনটা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আরাকান আর্মি। এরা বৌদ্ধ যারা, তারা তো এই 7-8 লক্ষ রোহিঙ্গা সেখানে এখনো আছে। তারা না পারছে সেখানে থাকতে, না পারছে বাংলাদেশে আসতে। এই মহা বিপদের সময় তো তাদের পাশে দাঁড়াতে পারতো বাংলাদেশ। অন্ততপক্ষে মাহফুজ আলম, সে যখন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতান ব্যক্তি, তিনি তো ওখানে তাদের পাশে দাঁড়াতে পারতেন। খবর পাচ্ছি প্রতিদিন তিনি ঢাকার ক্যান্টনমেন্টে যান। সে তো গল্প করতে নয়, বোঝাই যায় ভারত দখলের পরিকল্পনা নিশ্চয়, কিংবা বাংলাদেশকে একেবারে পুরোপুরি 100% একদম মৌলবাদীদের মুসলিম রাষ্ট্র বানাবার চেষ্টা আলোচনা করতে যান। তো ভারত দখলের পরিকল্পনার সাথে সেই পরিকল্পনা আছে। এইসব আজগুবি পরিকল্পনা কয়েকদিনের জন্য শিখে তুলে চট্টগ্রামের দিকে একটু নজর তো দিলে পারত বাংলাদেশ সরকার। স্পষ্টই বোঝা যাচ্ছে আরাকান আর্মিকে ভয় পাচ্ছেন ইউনূস সরকার। দেখুন, একদম স্পিকটি নট, একদম চুপচাপ মুখ। কেননা রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তৈরির কাজ কিন্তু বাংলাদেশ এবং গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা, কেননা রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তৈরির কাজ কিন্তু বাংলাদেশ এবং গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার কখনো করেনি। এই চেষ্টাটা করেছে পাকিস্তানে। এইসব কর্ম, ইসলামী রাখাইন প্রদেশ তৈরির প্ল্যান পাকিস্তানের, ওই যে আরসো ইত্যাদি আরসা এসবগুলো আছে না, সেইগুলো বাংলাদেশের নয়। বরং চট্টগ্রামের আগুন নেভাতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার আগের জমানায়, সেই 1997 সালে। বৌদ্ধ চাকমাদের রক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন। আরাকান আর্মির সেনারা সবাই বৌদ্ধ, তারা শেখ হাসিনার সেই শান্তি চুক্তির কথা অবশ্যই জানে এবং সেটা তারা সম্ভবত ভোলেনি। আবার রোহিঙ্গাদের দিকটা দেখুন, 2017 সালে মিয়ানমারের গোলমালের পর যখন বিপুল রোহিঙ্গা উদ্বাস্তুর ঢেউ এলো বাংলাদেশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকভাবে সেটা সামাল দিয়েছেন। রোহিঙ্গারাও তার কাছে কৃতজ্ঞ। হাসিনার প্রতি দুই তরফের এই সদিচ্ছা নিশ্চয়ই একটা পথ খুঁজে বের
বর্তমান সমস্যার সমাধানের জন্য। আমি নিশ্চিত শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিশ্বের দরবারে ইতিমধ্যে পৌঁছে যেত রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের এই নিদারুণ দুঃসময়ের কথা। কিন্তু বাংলাদেশ বর্তমানে যাদের হাতে তারা এক ঝাঁক নিকম্মা বুকনিবাজ, মানবিকতার পাঠ পড়েনি, জানে শুধু দেশকে মৌলবাদী করা যায় কিভাবে। গত কয়েকদিন ধরে খবর পাচ্ছি আরাকান ছেড়ে পালাতে চাওয়া রোহিঙ্গাদের কোনো রেয়াত করছে না আরাকান আর্মি। বেশ কিছু রোহিঙ্গার মৃত্যু হয়েছে তাদের হাতে, তাদের কেটে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে তাদের বাঁচাতে অবিলম্বে বাংলাদেশ সরকারের কিছু করা উচিত। তবে কিভাবে করবে সেটাও কিন্তু সমস্যা। আরাকানের আর্মি মনে করে চট্টগ্রাম তাদের পাওনা। চট্টগ্রাম আরাকান সাম্রাজ্য রাজ্য তারা তৈরি করবে, রাষ্ট্র, এবং সেখানে তাদের পাওনা এটা। কেন না? কারণটা কি? তারা বলছে, তাদের বক্তব্য, 1581 থেকে 1666 সাল পর্যন্ত আরাকানের রাজার অধীনে ছিল চট্টগ্রাম, সুতরাং এটা তাদের পাওনা। যে কোনো মুহূর্তে নাফ নদী পেরিয়ে চট্টগ্রামে ঢুকে পড়তে পারে আরাকান আর্মির সেনারা। নাফ নদীর আরাকানের দিকের অর্ধেক ভাগে তারা ইতিমধ্যে আদেশ জারি করে দিয়েছে, সমস্ত রকমের যান চলাচল বন্ধ করে দিয়েছে। মানে নদীর মাঝখান দিয়ে তো ভাগ, দুপারে যার যার আলাদা রাষ্ট্র হলে তাদের ভাগ পড়ে, তো সেই যান চলাচল বন্ধ করে দিয়েছে তাদের অংশে। কিন্তু ভয়ে নদীর বাংলাদেশের যে ভাগ অর্ধাংশ, সেখানে ছোটখাটো একটা ডিঙি নৌকা কচিত কদাচিৎ দেখা গেল, ট্রলার ইত্যাদির আর কোনো সারা শব্দ নেই। কারণ কখন ওদিক থেকে গুলি ছুটে আসবে, মেরে দেবে। আসলে ভয়ে কাঁপছে নাফ নদীর বাংলাদেশ পারের মানুষজন। একদিকে নয়, বাংলাদেশের সব দিকে আগুন জ্বলছে, দেশ জুড়ে আগুন সব দিকে। আর তা জ্বালিয়েছে এই অপদেষ্টাদের সরকার। অল সিজন ট্রেন্ড ভারতকে চরম শত্রুতে পরিণত করেছে। ভারত নিজেও এখন শিক্ষা দেওয়ার জন্য তৈরি না, রেয়াত করবে না, না খাইয়ে মারবে ইউনূসের বাংলাদেশকে। শিল্পের কাঁচামাল পাঠানো প্রায় বন্ধ, যেটুকু আছে সেটুকুও বন্ধ হবে। আর পরিবেশ নেই তো শিল্প হবে কোত্থেকে? হ্যাঁ, খাদ্যপণ্যের রপ্তানি একটু একটু করে বন্ধ করা হচ্ছে, আলু পেঁয়াজ পাঠানো বন্ধ হয়ে গেছে, এবার আটা গম চিনি বন্ধ হবে শিগগির। নিয়ে যাও, পাকিস্তান থেকে নিয়ে এসো। পাকিস্তান থেকে জাহাজ আসার সেই সব পণ্য নিয়ে আসবে, সে পথ বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘেরাবন্দি শুরু করে দিয়েছে ভারত। ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ সতর্ক পাহারা দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী নৌসেনা যদি আক্রমণ করার পাগলামি বা দুঃসাহস সেটা যদি দেখায়, তবে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়ে গেছে ভারতের। রাশিয়ায় তৈরি আইএনএস তুসিল নামের যুদ্ধজাহাজ, এটা হচ্ছে রাশিয়া কেন, সারা দুনিয়ার সর্বাধুনিক যে যুদ্ধজাহাজগুলো আছে তাদের একটা। ভারতের কাছে 6টা এই যুদ্ধজাহাজ মজুদ আছে। কার জন্যে? আরব সাগরে পাকিস্তানকে সামলাবার জন্য আরব সাগরে মোতায়েন। বাংলাদেশের এই উচ্চিংড়েদের সামলাতে একটা টুসিল জাহাজ, আরো একটা টুসিল জাহাজ, সেটা রাখা হচ্ছে বঙ্গোপসাগরে। এই জন্য ওই আরব সাগর থেকে আপাতত একটিকে সরিয়ে নিয়ে এদিকে আনা হয়েছে। আর আরব সাগরের সেই শূন্যস্থান পূরণের জন্য সেখানে রাশিয়ার কাছ থেকে জরুরি ভিত্তিতে আরো একটা টুসিল জাহাজ গত 9 ডিসেম্বরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, গত 9 ডিসেম্বর রাশিয়ার কালিনিনগ্রাদে, সেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেটা নিয়েছেন রাশিয়ার কাছ থেকে, এবং আমাদের ভারতের নৌবাহিনীতে সেটাকে দিয়েছেন। এই জাহাজটি স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট
অত্যাধুনিক। স্টিল মানে তো গোপনে সব একবারে বেঁচে থাকবে তা নয়, মানে একবার গুপ্ত অবস্থায় তা নয়, কিন্তু এটা হচ্ছে স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট এবং এটা হচ্ছে অত্যাধুনিক। বাংলাদেশের দুশ্চিন্তা তার মানে বাড়ল। পাকিস্তান থেকে খাবার দাবার, ভারত খাবার দাবার যদি বন্ধ করে দেয় এবং দিচ্ছে আস্তে আস্তে, এবং আগামী দিনে আরো পুরোটাই দেবে, তাহলে ভারতের খাবার দাবার কি করে পৌঁছাবে? ভারত থেকে পাঠানো ওরা তো বন্ধই করে দেবে, তাহলে পাকিস্তান থেকে খাবার দাবারটা আসবে কিভাবে? ভারতের নৌবাহিনী ঢুকতেই দেবে না পাকিস্তানের জাহাজ। রক্ষা নাই রে ভাই, রক্ষা নাই। চারদিক দিয়ে ঘিরে ফেলেছে ভারত, আর সমস্ত জায়গাতে তারা এইবার পাকাপাকি শিক্ষা দেওয়ার জন্যে তৈরি হবে। আর এই বারবার খুঁজখুঁজ করা ওখানকার কিসব চ্যাংড়ারা, তারা ভারতের পণ্য বয়কট করো বলে ভারতের পণ্যের দিকে তাকিয়ে থাকে, তারপরে কি জানো বলে, সব ওখানে আওয়াজ তুলে যে ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সেই মহাশয়রা এবার বুঝবেন কত ধানে কত চাল।